জুলাই গণহত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমানের আশা চিফ প্রসিকিউটরের। কাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। দেশের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, উত্তাল সমুদ্রে এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত। সন্ধ্যায় স্বাভাবিকের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না, অভিযোগ বিএনপির। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চাইলে রুখে দেয়ার হুঁশিয়ারি। তুরাগ সহ 7টি নদীর গতিপ্রবাহ ফেরানোর উদ্যোগ সরকারের, বললেন পরিবেশ উপদেষ্টা। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বৃত্তায়নের অভিযোগ ডিএনসিসি প্রশাসকের। এবং উত্তাল সমুদ্রে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক। দুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ, আটকা সারা দেশ থেকে আসা পণ্যবাহী যানবাহন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া কালই অভিযোগ গঠন হতে পারে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাব আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এই কথা জানান। এবছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করায় বিচারের সময় লাগছে বলেও জানান তিনি। আগামীতে গুম ঠেকাতে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। অন্তত 15টি থেকে 20টি গুমের ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে। অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডন বিএনপি। কর্মব্যস্ত দিনেও অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সকলের দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য বিএনপির নেতাকর্মী, সাধারণ ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি 66 জন শিশুকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল তারা। তারেক রহমান আরো বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।
বিএনপি অনেক আগে থেকেই সংস্কারের সব কাজ শুরু করেছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা অপপ্রচার চালায় তাদের অনলাইনেই জবাব দেওয়া হবে। একটি গণতান্ত্রিক অধিকারের জন্যই মানুষ এতদিন কষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো 1-1.5 বছর আগে, তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম, তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে আমি বলবো বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অভ্যুত্থানের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে। সকালে শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন করে তিনি একথা বলেন। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, জাপানের প্রধান উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে তাকে অচেনা মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ ধারণ না করলে বিএনপিও টিকতে পারবে না বলে মন্তব্য করেন গয়েশ্বর। কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক 52টি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে জনগণকে সাথে নিয়ে তা রুখে দেবার হুঁশিয়ারিও দেন তিনি। এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে যদি সামনের দিকে আমরা এগোতে চাই, একটি গণতান্ত্রিক দেশ হতে হবে, বহুদলীয় গণতন্ত্র হতে হবে, এটা আমরা জানি। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। আবির, গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট চলছে এবং এই সংকটের কথা স্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল করিম খান আজকে বলেছেন যে সাগর উত্তাল থাকায় আমদানিকৃত যে এলএনজি জাহাজ সেটি বন্দরে ভিড়তে পারছে না এবং তিনি যেটি বলেছেন যে সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আজ কিন্তু এই জ্বালানি উপদেষ্টা তিনি গাজীপুর এবং সাভারে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করবার পরেই কিন্তু তিনি এই কথা বলেছেন। এই সময় তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন এবং সেখানেও তিনি বলেন, পল্লী বিদ্যুতে যে আন্দোলন এই মুহূর্তে চলছে সেটির কোনো রকমের কোনো যৌক্তিকতা নেই। সহকর্মীদের তথ্য এবং ছবিতে দেখব বিস্তারিত। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন। দেশে গ্যাসের ঘাটতি মেটাতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি বাড়িয়েও কাটছে না সংকট। বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে, ফলে কমেছে রপ্তানি, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। এমন অবস্থায় শনিবার সকালে গাজীপুর ও সাভার আশুলিয়ায় শিল্প কারখানা পরিদর্শন করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এ সময় শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে শিগগিরই 4টি নতুন এলএনজি কার্গো থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান তিনি। বলেন, তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না, পাশাপাশি অন্য শিল্প কারখানাগুলোতেও সংকট সমাধানের চেষ্টা চলছে। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না, তো এখন এটা ডকিং করছে। তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। দেশে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে জানিয়ে শিগগিরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িত তিতাস কর্মকর্তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন জ্বালানি উপদেষ্টা। আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এর আগে আশুলিয়ায় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুতে যে আন্দোলন হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই, তবে যেসব দাবি যৌক্তিক তা সমাধানের চেষ্টা চলছে। সাপ্লাই বাড়বে, আমরা একটা নতুন 4টা এলএনজি কার্গো আনতেছি। ফেরদৌস আবির, এখন।
তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। সাভারের আশুলিয়া ইপিজেড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, শিল্পাঞ্চলের গ্যাস সংকটের সমাধানে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কারখানা কর্তৃপক্ষ কি বলছে, আর এই মুহূর্তে গ্যাসের সরবরাহ কি পরিমাণ আছে বা কেমন আছে সেটির ব্যাপারে বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে মাননীয় উপদেষ্টা তিনি কিন্তু শিল্পাঞ্চল, সাভার আশুলিয়া এবং পার্শ্ববর্তী গাজীপুরও কিন্তু ভিজিট করেছেন। বিশেষ করে গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের যে একটি বিষয় রয়েছে শিল্প কলকারখানাগুলোতে, সেগুলো নিরসনে কিভাবে কাজ করা যায় সেগুলো কিন্তু তিনি পরিদর্শনে এসেছেন এবং সরেজমিনে ঘুরে কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছেন গ্যাস সংকটের যে অস্তিত্ব সেটির তিনি নিশ্চিত হয়েছেন এবং গ্যাস সংকট নিরসনে ইতিমধ্যে 4টি এলএনজি কিন্তু আমদানি করা হয়েছে এবং ইতিমধ্যে আজ থেকেই সেই এলএনজিগুলো থেকে তিতাসের যে মূল গ্রিডে গ্যাস সরবরাহ কিন্তু করা হয়েছে এবং আজকের মধ্যেই কিন্তু তিতাসের যে মূল লাইনে গ্যাসের চাপ সেটি বৃদ্ধি হবে। ফলে কিন্তু শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের যে একটি সমস্যা সংকট রয়েছে সেটির সমাধান কিন্তু হবে, এমনটি কিন্তু মাননীয় উপদেষ্টা বলেছেন। এছাড়াও তিনি যে নতুন ইপিজেডের পাওয়ার প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন কোম্পানির এখানে গিয়ে তিনি আসলে যেমনটি বলছিলেন যে অবৈধ গ্যাসের অনেক লাইন কিন্তু রয়েছে বাংলাদেশে, সেসব লাইনগুলো শনাক্ত করে জলদি ব্যবস্থা নেওয়ার কিন্তু তাগিদ দিয়েছেন তিতাস কর্তৃপক্ষকে। এছাড়াও একটি বড় সমস্যার কথা যদি বলতে চাই, এই গ্যাস সংকটের ডিপিজেডের যে একটি নিজস্ব ব্যবস্থাপনা, গ্যাস সংকটের যে একটি সমস্যা রয়েছে সেটি সমাধানের জন্য কিন্তু উপদেষ্টা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং আজকের মধ্যেই আসলে তিতাসের গ্যাসের যে সরবরাহের সমস্যা সেটি সমাধান হবে, এমনটি কিন্তু মাননীয় উপদেষ্টা জানিয়েছেন। আমরা দেখছিলাম যে সাভার থেকে হুমায়ুন জানাচ্ছিলেন সেখানকার গ্যাস সরবরাহের পরিস্থিতি। সবশেষ খবর। বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ। সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের মানুষ। কিছুদিন আগে চালু হওয়া ফেরিঘাটের সড়কও লন্ডভন্ড, ভরা জোয়ারে ডুবে গেছে পন্টুন। ফেরিঘাটে কয়েকদিন ধরে আটকা সারা দেশ থেকে আসা পণ্যবাহী যানবাহন। সব মিলিয়ে সামনের ঈদ প্রিয়জনের সাথে কাটানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। উত্তাল সাগর আর প্রবল জোয়ারে লন্ডভন্ড বাঁশবাড়িয়া ফেরিঘাটের প্রায় আধা কিলোমিটার সড়ক। 2 নং ফেরিঘাটের সড়কটি একেবারেই বিলীন হয়েছে সাগরে। ভেসে গেছে ইট বালুর বস্তা। পানির তুড়ে ভেঙে পড়েছে সড়কের পাশে ব্লক। এ 2 ফেরিঘাট ও সড়ক নির্মাণ হয়েছে গত মার্চ মাসে। শুধু সড়ক নির্মাণে খরচ প্রায় 2.5 কোটি টাকা। ফেরিঘাটের একটি পন্টুনও ডুবে গেছে জোয়ারের পানিতে। বৈরী আবহাওয়ায় গত 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ। প্রতিদিন 4-5 হাজার যাত্রী ছাড়াও প্রবাসী, সরকারি বেসরকারি চাকরিজীবী, রোগী ও স্বজনের যাতায়াত সাগর পাড়ি দিয়ে। যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সবাই। এবং গত পরশু দিনের যে নিম্নচাপ গতকাল পর্যন্ত ছিল, এ থেকে দেখা যায় যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রাস্তাঘাটের অনেক ক্ষতি সাধন হয়েছে, পল্টনের ক্ষতি সাধন হয়েছে। যাত্রীবাহী এবং বিভিন্ন মালবাহী গাড়িগুলো আটকা পড়ে আছে, মানুষের অবশ্যই সমস্যা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে খুব কম সময়ের মধ্যেই যাতে চলাচলের উপযোগী করা হয় এবং সন্দ্বীপবাসীর যাতায়াতটা নিরাপদ এবং আরামদায়ক করা হয়, এই জন্য আমরা কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানাই। ফেরিঘাটের 2 প্রান্তে দেশের নানা জায়গা থেকে পণ্য নিয়ে আসা যানবাহন গত কয়েকদিন ধরে আটকা পড়ে আছে। সাগর পাড়ে পণ্য নিয়ে অনিশ্চিত সময় পার করছেন চালক ও মালিকরা। সাথে বাড়ছে থাকা খাওয়া দুর্ভোগ। আইসা পারে সিগন্যালে পড়ে গেছি। আমার গাড়ি ছিল এই ঘাটে আসার পরে স্বপ্নের মতো আমি ফেরি দেখছি। ফেরি আইসা দিয়ে আবার চলে গেছে ওপার থেকে আর আসে নাই। 26 তারিখে আইলাম, ঘূর্ণিঝড়ের কারণে আটকা পড়ে গেছি। আর আজকে 4 দিন ধরে বসে আছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো কিছুর ইয়ে নাই। এই যে সন্দ্বীপ যাব, কখন যাব, রাস্তাঘাটের যে পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দ্রুত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বালুর বস্তা ফেলে 3 দিনের মধ্যে সড়কটি সাময়িক মেরামত করা হবে। তবে ডুবে যাওয়া অপর একটি পন্টুন চালু করতে সময় লাগতে পারে 15 দিন। সামনে বর্ষা মৌসুমে এ সড়ক ও ফেরিঘাট টিকবে কিনা তা নিয়ে সন্দিহান ঠিকাদার। এই ফেরিঘাটের কারণে সন্দ্বীপবাসী সরাসরি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত হতে পেরেছে। এই সরকার এটার কৃতিত্ব পেতেই পারে এবং এই কৃতিত্ব যদি পার্মানেন্ট করতে হয়
এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সন্দ্বীপের প্রায় 2 লাখ বাসিন্দার এই যন্ত্রণা আর হয়রানি দীর্ঘদিনের। তবে গত মার্চে ফেরি চালুর পর আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। মুক্তি, ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরই মধ্যে রাজধানীর এবং যেখানে অর্থাৎ চট্টগ্রামের কথা যদি বলি তাহলে সেখানে পশুর হাটগুলোতে কিন্তু কোরবানির পশু আসতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কেনাকাটা তেমন জমে ওঠেনি। আমরা গরুর হাটের পরিস্থিতি একটু জানতে চাই। তা জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে আমরা যুক্ত হতে চাই ঢাকার কমলাপুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত, এবং চট্টগ্রামের বহদ্দার হাটে নূরনগর এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। রাহাত, জানাবেন যে হাটে ব্যবস্থাপনা এবারে কেমন দেখছেন এবং কোরবানির পশুর দরদাম কেমন? আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে কোরবানির পশু আসা মূলত শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর পশুরহাটে। কমলাপুর পশুরহাটে এখন পর্যন্ত দেখছি যে তাদের যে ব্যবস্থাপনা, অর্থাৎ নানান জায়গায় বাঁশের খুঁটি থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো বসানোর কাজ, সেই কাজগুলো চলছে। তবে আমরা কিন্তু এই হাটে এসে দেখেছি 2-1টি ট্রাকও আসছে পশু বোঝাই করে, যেগুলো থেকে মূলত পশুগুলো নামানো হচ্ছে, সেটিও কিন্তু আমরা এখানে দেখছি। তবে এখন পর্যন্ত আমরা বিক্রেতা যারা এসেছেন এখানে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত তাদের বেচা বিক্রি শুরু হয়নি। তারা মূলত হাটগুলোতে আসছে, তারা কোন কোন জায়গাগুলোতে তাদের পশুগুলোকে রাখবে সেগুলো মূলত ঠিক করছে। তবে হাটের যে ব্যবস্থাপনার কথা যেটি বলা হচ্ছে, সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত হাটগুলোতে প্রস্তুতি পর্বই মূলত চলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীতে অর্থাৎ ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলে কিন্তু এবার মোট 21টি হাট বসছে, এবং সেই 21টি হাটের জন্য কিন্তু এর আগেই সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছিল যে তারা পশু নামানো থেকে শুরু করে যারা ব্যাপারী যারা এসেছেন তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়াদিগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো তারা ইতিমধ্যেই করে ফেলেছে। এবং যেহেতু এখন পর্যন্ত কুরবানির আরও সপ্তাহখানিক বাকি রয়েছে, সেক্ষেত্রে যারা আসছেন অর্থাৎ ব্যাপারীরাও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পশু নিয়ে কম আসছেন, কারণ ব্যাপারীরা বলছেন যে রাজধানীতে মূলত ঈদের 3 দিন বা 4 দিন আগে থেকে পশু বেচা বিক্রি শুরু হয়। সেক্ষেত্রে তাদের যেহেতু আসা বাবদ একটি খরচ রয়েছে এবং এখানে এসে থাকার একটি খরচ রয়েছে, সেক্ষেত্রে অনেক ব্যাপারী বলছেন যে তাদের অন্যান্য যারা রয়েছেন তারা আরও পরের দিকে মূলত তারা আসবেন। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই, এবারও কিন্তু আমরা দেখছি যে প্রতি বছরের মতো মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই মাঝারি আকারের গরুই হাটে বেশি উঠেছে। এছাড়া বড় আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছে। তবে দর্শনার্থীও একদম কম। তবে আশপাশের মানুষ যারা রয়েছে সেই মানুষদের উচ্ছ্বাস কিন্তু বেশ রয়েছে। বিশেষ করে আমরা শিশুদের দেখতে পাচ্ছি, তারা পশুর হাটগুলোতে আসছে, তারা মূলত পশু দেখতেই এখানে আসছে। তবে যারা ক্রেতা মূলত রয়েছে সেই ক্রেতাদের এখন পর্যন্ত ক্রেতার এখন পর্যন্ত দেখা নেই। তবে যারা ব্যাপারীরা আসছেন তারা মনে করছেন যে প্রতি বছরের মতো এবারও কোরবানির যে বাজার রয়েছে সেই বাজার তাদের ভালোই থাকবে। এবং যেহেতু প্রতি বছর আমরা দেখি যে অনেক বছরই কিন্তু আমরা দেখি যে যারা ঢাকায় পশু নিয়ে আসে সেগুলো আবার ফেরত নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে দাম এবং ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেই দাম এবং ক্রেতাদের চাহিদা হিসেব করেই তারা মূলত রাজধানীতে পশুগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে সবাই প্রত্যাশা করছেন যে তারা যে পরিমাণ পশু নিয়ে এসেছেন সেগুলো বিক্রি করেই তারা ঢাকা থেকে মূলত ফিরতে পারবেন। এই ছিল কমলাপুর হাট থেকে আমার কাছে সবশেষ। রাত্রি আমরা ঢাকার পশুর হাটের খবর জানছিলাম, এবার চট্টগ্রামে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ। চট্টগ্রামের হাটগুলোতে পশুর বেচাকেনা জমে উঠেছে কিনা সেটি বলবেন, এবং একই সাথে দাম নিয়ে যারা ক্রেতা রয়েছে তাদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে বিশেষ করে চট্টগ্রাম মহানগরী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার 13টি পশুর হাট বসানো হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে 3টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। বলা যায় যে সবগুলো হাটে কিন্তু এখন বেচা বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে স্থানীয়ভাবে যারা পশু উৎপাদন করেছেন
উৎপাদন করেছেন সেখানে তারা মূলত এই পশুর হাটগুলোতে তাদের পশুগুলো নিয়ে আসছেন। পাশাপাশি চট্টগ্রাম শহরের বাইরে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকেও কিন্তু ব্যাপারীরা পশু নিয়ে আসছেন এই সকল হাটগুলোতে। ফলে আমরা দেখতে পাচ্ছি পশুর উপস্থিতি প্রতিদিনই বাড়তে শুরু করেছে। তবে সেই জায়গাতে আসলে যে পরিভাবেই বেচা বিক্রি হওয়ার কথা ছিল সেটি এখনো হয়ে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি যে পশুর হাটগুলোতে মূলত দর্শনার্থীর সংখ্যাটাই বেশি, ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম। আবার যারা কিনতে আসছেন তারাও ভাবছেন দাম নিয়ে। এখানে দাম নিয়ে কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে যারা ক্রেতা তারা বলছেন যে ছোট এবং মাঝারি আকারের যে পশুগুলো আছে সেগুলোর দাম গত বছরের চাইতে প্রায় 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। আর বিক্রেতা যারা আছেন তারা বলছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, পাশাপাশি গরু মোটা তাজা করতে গিয়ে তাদের খরচ বেড়েছে, যার কারণে সেটি দামের উপরে প্রভাব পড়েছে। আর আসলে বেচা বিক্রি জমে না ওঠার কারণ হিসেবে আমরা এখানে অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন মূলত এখনও পর্যন্ত ঈদের বাকি সপ্তাহ আছে, তো সেই জায়গাতে পশু কেনার পর আসলে সেগুলো রাখারও একটু বিষয় নিয়ে ভাবতে হয়, যার কারণে সেভাবে এখনও বেচা বিক্রি হচ্ছে না। তবে খামার কেন্দ্রিক বেচা বিক্রি কিন্তু চট্টগ্রামে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি গেল 10-15 দিন ধরে কিন্তু চট্টগ্রামের খামারগুলোতে পশু বেচা বিক্রি শুরু হয়েছে এবং সেখানে বেশ জমজমাট বেচা বিক্রি হচ্ছে। প্রায় খামারে কিন্তু 70 থেকে 80% পর্যন্ত পশু বিক্রি হয়েছে। সেক্ষেত্রে খামারিরা বলছেন মূলত পশু কেনার পর তারা খামারে পশুগুলো রাখতে পারছেন। এই সুবিধাটা পাওয়ার জন্য মূলত কোরবানিদাতারা যারা পশু কিনতে আসছেন তারা পশু কিনে খামার থেকে কিনে সেখানে রাখতেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রামের যে 13টি পশুর হাট সেগুলোতে পশু আসতে শুরু করেছে চট্টগ্রামের স্থানীয় যে খামারগুলো আছে সেখান থেকে, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং বেচা বিক্রি হয়তো আরও 2-1 দিন পর বাড়তে থাকবে এমনটি বলছেন এখানকার যারা খামারি আছেন, একই সাথে যারা ব্যাপারী আছেন তারা। ঢাকা এবং চট্টগ্রামের পশুর হাটে সবশেষ পরিস্থিতি জানছিলাম। দেশের 7টি নদীর গতি প্রবাহ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সকালে পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমনটা জানিয়ে বলেন, তুরাগ নদীর গতি ফেরাতে সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হবে। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় 100 বছরের পুরনো বর্জ্য ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। আরও জানাবেন দিলাওয়ার দোলন। পরিবেশগত দুর্যোগে প্রাণ হারাচ্ছে নদী, গতি হারাচ্ছে দখল দূষণে, ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবিকাও। শিল্প কারখানার তরল বর্জ্যে ঢাকার চারপাশের নদীর পানি হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। এমন বাস্তবতায় ঢাকাসহ সারা দেশের নদী রক্ষায় বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও কমেনি নদী দূষণ। এবার দেশের 7 বিভাগের 60টি নদীর প্রবাহ ফেরাতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় তুরাগ নদীর প্রবাহ ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। নদী দূষণ রোধ ছাড়াও পরিবেশ দূষণ রোধে ঢাকার চারপাশের সকল ইটভাটা সরানোর প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাশাপাশি পাহাড় কাটা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন রিজওয়ানা হাসান। রাত 2:30টায় পাহাড় কাটারও কৌশল বদলায়। আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এদিকে 100 বছরেরও পুরনো বর্জ্য ব্যবস্থাপনা সত্ত্বেও ঢাকায় সেটি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন টিএনসিসি প্রশাসক। বলেন, রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এদিকে পরিবেশ, জলবায়ু ও যুবনীতি শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে পরিবেশের উন্নয়ন এবং শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মত দেন পরিবেশ কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
মুক্তি, দেশের তৈরি পোশাক শিল্পের যে মালিক, তাই সেই মালিকদের যে সংগঠন বিজিএমই, তার কিন্তু নির্বাচন চলছে, সেটি 2025 থেকে 2027 এই সময়কালের জন্য। এবং ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে কিন্তু বিকেল 5টা পর্যন্ত একটানা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবির, এই বিষয়ে আমরা সবশেষ খবর জানবো। তা জানাতে আমাদের সঙ্গে ঢাকার রেডিসন ব্লু থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুন্নাফ রশিদ, একই সঙ্গে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা আসলে। তবে শুরুতে আমরা মুন্নাফ, আপনার কাছে জানতে চাই যে কতটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভোটারদের মধ্যে কেমন সাড়া দেখছেন? মুক্তি, মূলত 3টি প্যানেল এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 76 জন প্রার্থী রয়েছে 3টি প্যানেল থেকে। মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে হচ্ছে 2টি প্যানেলের মধ্যে, ফোরাম প্যানেল এবং সম্মিলিত পরিষদ। এই 2টি প্যানেলের মধ্যে সবথেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ঐক্য পরিষদ যেটি রয়েছে সেখান থেকে মাত্র 6 জন প্রার্থী রয়েছেন। এর বাদ বাকি সবাই হচ্ছে যে বাকি 70 জন হচ্ছে 2টি প্যানেল, ফোরাম প্যানেল এবং সম্মিলিত পরিষদ। সব মিলিয়ে সকাল 8টা থেকে নির্বাচন ভোট প্রদান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ভোট প্রদান হয়েছে ঢাকাতে প্রায় 52% এবং চট্টগ্রামে যেটি দেখাচ্ছে প্রায় 65% ছাড়িয়ে গেছে। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে এখানকার যারা প্রার্থী রয়েছে বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন উভয় দলের পক্ষ থেকে, 3টি প্যানেলের পক্ষ থেকেই সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এবং পুরো নির্বাচনী যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে অনেকটা প্রশ্ন দেখা দিয়েছে। ব্যবস্থাপনা বলতে এখানে একটি জটলা পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটাতে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কর্তৃপক্ষ সেটি পারছে না। এর বাইরে এখানে যে যারা ভোটার রয়েছে বা যারা এখানে আসবেন তাদের জন্য যে মানে একটি মানে তাদের একটু বসার ব্যবস্থা রাখবেন বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ প্রশ্ন দেখা দিয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, যেহেতু গত বছরের মার্চে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল, প্রশ্ন উঠেছিল, দলীয়করণের একটা প্রশ্ন উঠেছিল। সেই জায়গা থেকে এবারের নির্বাচনকে বেশ বড় ধরনের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সৃষ্টি করতে চাই নির্বাচন পরিচালনা পর্ষদ কমিটি। সেই জায়গা থেকে এটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর মার্চে যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু দেখা গিয়েছিল যে দলীয় একটি অধিগ্রহণ ছিল সেই নির্বাচনে এবং সেখান থেকে কিন্তু পরবর্তী যিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন 5 আগস্টের পরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে নতুন করে সেই সহসভাপতি, ওই কমিটির একজন সভাপতি হলেও পরবর্তীতে 2024 সালের 20 অক্টোবরে কিন্তু সেই কমিটি ভেঙে দিয়ে নতুন করে প্রশাসন নিয়োগ দেয় সরকার এবং তারপরে এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে নতুন একটি কমিটি পাবে পোশাক মালিকদের সংগঠন বিজিএমই। এরপরে বিজিএমইকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, পরবর্তীতে তাদের যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহার কতটা বাস্তবায়ন করতে পারবে, সব মিলিয়ে সে বিষয়ে আপনারা জানাতে পারবো। ভোট চলবে 5টা পর্যন্ত, এরপরে ফলাফল আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকার মতো চট্টগ্রামেও চলছে দিনব্যাপী বিজিএমই নির্বাচনের ভোট গ্রহণ। সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী হাজিরা শিউলি, চলে যাচ্ছে তার কাছে। শিউলি, এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এবং জানাবেন যে নির্বাচনে যে 9টি পরিচালক পদ রয়েছে তার বিপরীতে কতজন প্রার্থী রয়েছেন? নির্বাচনে 35টি পরিচালক পদের মধ্যে 9 জন পরিচালক চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়ে থাকেন এবং 9টি পরিচালক পদে 2টি পরিষদ থেকে, সম্মিলিত পরিষদ এবং ফোরাম থেকে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুপুর পর্যন্ত প্রায় 70% কাছাকাছি ভোট কিন্তু কাস্ট হয়েছে বা ভোট দিয়েছেন ভোটাররা। চট্টগ্রামে এই মোট ভোটার হচ্ছে 303 জন। এর মধ্যে ইতিমধ্যে প্রায় 200 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং প্রার্থীরা আশা করছেন যে প্রায় 85 থেকে 90% ভোট পড়বে এখানে। তো এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে এবং ব্যাপক কড়াকড়ি এবং উৎসবমুখর পরিবেশে এবং প্রার্থীদের তাদের যে সমর্থক বা তাদের যে পোলিং এজেন্ট বা নির্বাচন কাজে যুক্ত
কর্মকর্তারা তারা ভোটারদের চেষ্টা করছেন তাদের নিজের দিকে ভোট টানার জন্য। এবং এখানে একটি কথা বলে রাখি, বিজেপি নির্বাচনে কিন্তু কোনো রাজনৈতিক ভাবে দুটি জোট এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও খুব একটা এখানে নির্বাচন রাজনৈতিক প্রভাব থাকে না, এবং অনেকটা একই পরিবারের মতে তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। এবং এবার দুটি দলের দুটি জোটের পক্ষ থেকেই প্রধান তাদের যে প্রতিশ্রুতি, তারা আগামীতে একটি পৃথক বিজেপি বা আরএমজির জন্য একটি পৃথক মন্ত্রণালয় চান, এবং তারা বলছেন বর্তমানে বন্দর, কাস্টমস বা বিভিন্ন ক্ষেত্রে যেসব সমস্যাগুলো তারা আসলে মোকাবেলা করেন, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় হওয়ার কারণে অনেক সময় সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো তাদের সপক্ষে যায় না বা ব্যবসা বান্ধব হয় না। সেক্ষেত্রে একটি মন্ত্রণালয়ে যদি পৃথক মন্ত্রণালয় থাকে, তাহলে সেই মন্ত্রণালয়ই সব মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে পারবেন, এবং আগামীতে পোশাক রপ্তানি বাড়ানো এবং পোশাক খাতের সক্ষমতা বাড়ানোর জন্য তারা কাজ করবেন। তো মোটামুটি বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, এবং বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে বিজেপি নির্বাচনের সবশেষ। ঢাকা এবং চট্টগ্রামে একযোগে চলছে বিজিএমই নির্বাচন, তারই সবশেষ খবর জানছিলাম। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন মন্তব্য করে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ঢাবি ছাত্রদল। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে সেভেন সিস্টার্সের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ। দক্ষিণ ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 5 জনের। 8 জেলায় জারি আছে সর্বোচ্চ সতর্কতা। উত্তর, পূর্ব ও মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। অসময়ের প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে বাঁধ, পানি প্রবেশ করছে লোকালয়ে, ডুবে গেছে অসংখ্য ফসলি জমি। দৃশ্যটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা গ্রামের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি ভারী বর্ষণ থেমে গেলেও এখনও শিওরে সংকট নিয়ে দিন পার করছেন রাজ্যের উপকূলীয় এলাকার হাজার হাজার বাসিন্দা। মানুষ কিন্তু প্রকৃতপক্ষে ত্রাণের থেকে তারা স্থায়ী যাতে বসবাস হয় সেটাই চেষ্টা করছে। তারা ভোট লওয়ার সময় সবাই আসে, কিন্তু ভোট লওয়ার সময় আসে, কিন্তু এতে সময় কেউ আসে না, বিপদের সময় কেউ এসে দাঁড়ায় না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিক হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই আবহাওয়া পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তবে পূর্ব ও উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যা পরিস্থিতি এড়াতে বহুমুখী নদী উপত্যকা প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশনকে একবারে 50,000 কিউসেকের বেশি পানি না ছাড়ার অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। উত্তর ভারতের জলটা বিহার, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড দিয়ে আমাদের ধাক্কা মারছে। তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই নিম্নচাপের প্রভাব থাকবে আরও 7 দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সেভেন সিস্টার্সের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ জুড়ে। এর মধ্যে মেঘালয় রাজ্যে শনিবার 30 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পার্বত্য অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস। বর্ষা মৌসুমের 2 সপ্তাহ আগে প্রবল এই ঝড় বৃষ্টির দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারতেরও বেশ কয়েকটি রাজ্য। বিশেষ করে শনিবার কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হতে পারে বিমান পরিষেবা। শুক্রবার একই পরিস্থিতি দেখা গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দিল্লি, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। শনিবারেও রয়েছে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও অতিবৃষ্টির পূর্বাভাস। এছাড়া রাজস্থানে বজ্রপাত ও ধূলিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। এছাড়া পূর্ব ও মধ্য ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তীব্র ঝড় এবং বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। সতর্ক থাকতে বলা হচ্ছে পশ্চিম ভারতের কোনকান উপকূল, মধ্য মহারাষ্ট্র ও গুজরাটবাসীকে। আর ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকায় গোয়া ও মহারাষ্ট্রের উপকূল হয়ে জেলেদের মাছ ধরতে যাওয়ায় জারি আছে নিষেধাজ্ঞা। সতীর্থ কর্মকার,
এখন বিশ্ব। বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার সভা ডেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বোর্ডের ইমেজ পুনরুদ্ধার ও বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আলোচনা হবে সভায়। এ নিয়ে আলোচনাতে মিরপুরে বিসিবি কার্যালয় থেকে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম সাহাব। সাহাব, বোর্ড পরিচালকরা কি এসেছেন এখন পর্যন্ত জানাবেন, এবং আজকের সভার এজেন্ডাগুলো কি কি জানতে পেরেছেন কিনা? ইতিমধ্যেই বেশ কয়েকজন বোর্ড পরিচালক কিন্তু চলে এসেছেন। ইফতেখারুর রহমান মিঠু এবং আকরাম খানকেও আমরা দেখেছি। একই সঙ্গে ইফতেখারুর রহমান মিঠুর সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট বিসিবির, তিনিও কিন্তু এসেছেন। এবং তিনি প্রথম যেই গণমাধ্যমে কথা বলেছিলেন সেই সময় একটা কথা বলেছিলেন যে তিনি এখানে শর্টার ভার্সন অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছেন এবং তিনি এখানে টি-20 খেলবেন, এবং যেটা আসলে এখানকার মানুষ মনে রাখবে, এখানকার ক্রিকেট পাড়ায় যারা রয়েছেন তারা মনে রাখবে বা বাংলাদেশের মানুষ মনে রাখবে, সেটার প্রেক্ষাপটে কিন্তু যেদিন তিনি দায়িত্ব পেলেন তার পরদিনই তিনি বিসিবিতে এসেছেন এবং বিসিবিতে আসার পরপরই তিনি একটা সভা কল করেছেন ইনফ্যাক্ট, এবং সেই সভায় বিসিবির পরিচালকরা থাকবেন। যেই এজেন্ডাগুলো নিয়ে আসলে আলোচনার কথা হওয়ার কথা রয়েছে তার মধ্যে অন্যতম বিপিএল এর সবচেয়ে পুরনো দুর্নাম যেটা, সেটা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা বা পারিশ্রমিক নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু ক্রিয়েট হওয়া দেখেছি আমরা। সেই ইস্যুটা কিভাবে সমাধান করা যায় বা সর্বশেষ বিপিএল এ এই পারিশ্রমিক জটিলতাটা আসলে প্রকট আকার ধারণ করেছে এবং সেই জায়গা থেকে দ্রুত সময়ে কিভাবে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া যায়, কিভাবে এই জায়গাটা একটা সমাধানে আসা যায়, যেই ইমেজের ক্ষতি হয়েছে বিপিএল এর সেই ইমেজটা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে অন্যতম প্রধান এজেন্ডা আজকের এই আলোচনা সভার বা বোর্ড মিটিং এর। এবং পরবর্তীতে অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে সেটা হচ্ছে যে সদ্য পদচ্যুত যেই প্রেসিডেন্ট ছিলেন এর আগে ফারুক আহমেদ, তিনি আইসিসিতে একটা চিঠি পাঠিয়েছেন বলে যেটা জানা গেছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আইসিসি থেকে যদি কিছু আসলে জানানো হয় বা কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটা আসলে বোর্ড কিভাবে সামাল দিবে সেই ইস্যুটাতেও আসলে পরিচালকদের মধ্যে কথা হওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও পূর্বাচল যেই স্টেডিয়ামটি রয়েছে, যেই জমিটা বরাদ্দ পেয়েছে, সেটা কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সেই বিষয়টা নিয়েও কথা বলার কথা রয়েছে। এছাড়াও বেশ কিছু সাম্প্রতিক ইস্যু, যেমন ব্যাংক থেকে টাকা হস্তান্তরের যে বিষয়টি ঘটেছিল এবং টেন্ডার লন্ডারিং এর যে বিষয়গুলো ঘটেছে, কিংবা ফিক্সিং ইস্যু, ম্যাচ গড়াপেটার যেই প্রথম বিভাগে যেই বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কথা রয়েছে। তবে বোর্ড মিটিং শেষে আসলে সব বিষয়গুলো জানা যাবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে টি-20 খেলার যে কথাটা বলেছিলেন, ইম্প্যাক্ট ফেলার জন্য যে তিনি এখানে এসেছেন, ইম্প্যাক্ট রাখার জন্য যে তিনি বিসিবিতে এসেছেন, সেটা আসলে অন্তত প্রথম দিনের কর্মে তার যে তৎপরতা দেখেছি। একাডেমি ভবন তিনি ঘুরে ফিরে দেখেছেন, এখন বর্তমানে তিনি মূল ভবনে রয়েছেন। মিটিং শেষে আমরা বাকিটা হয়তো বা জানতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ বিসিবি থেকে। বিসিবি থেকে যুক্ত ছিলেন আরিফুল ইসলাম সাহাব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত হচ্ছে বললেন তারেক রহমান। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না, অভিযোগ নেতাদের। জুলাই গণহত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমানের আশা চিফ প্রসিকিউটরের। কাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। দেশের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, উত্তাল সমুদ্রে এলএনজি টার্মিনালের সরবরাহ ব্যাহত, সন্ধ্যায় স্বাভাবিকের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। তুরাগ সহ 7টি নদীর গতিপ্রবাহ ফেরানোর উদ্যোগ সরকারের, বললেন পরিবেশ উপদেষ্টা। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বৃত্তায়নের অভিযোগ ডিএনসিসি প্রশাসনের। এবং উত্তাল সমুদ্রে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক, 2 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ, আজকা সারা দেশ থেকে আসা পণ্যবাহী যানবাহন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।